আমরা এখন এই অঙ্কটির লাভ লোকসান হিসাব কমপ্লিট করব। এই অঙ্কটি বলেছে যে মিস্টার রাজীব অ্যান্ড কোম্পানি এর নিচে লিখিত নিয়মাবলী অবলম্বনে 2019 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য ক্রয় বিক্রয় হিসাব, লাভ লোকসান হিসাব এবং ওই তারিখে উদ্ধৃতপত্র তৈরি করো। তো আমরা এখন লাভ লোকসান হিসাব প্রস্তুত করে দেখাবো। তো অঙ্ক শুরু করা যাক। আচ্ছা, এবার পরবর্তী হিসাবে নাম কি বলতো? লাভ লোকসান হিসাব। তোমরা সবাই লিখে ফেলো লাভ লোকসান হিসাব। মিস্টার রাজীব এন্ড কোম্পানি কোন স্যার? এই যে লিখেছি বাবা, ও লেখা আছে। আমার প্রিয় বন্ধু শেয়ার বড়ানোর উপলক্ষে কোচিং শেষে সবাই খান। আচ্ছা ঠিক আছে, এটুকু কি লিখলাম? মিস্টার রাজীব এন্ড কোম্পানি এর লাভ লোকসান হিসাব। আর দা তাই 2019 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লিখতে পারবো না আমরা সবাই? ডেবিট এবং ক্রেডিট কিন্তু একই থাকবে। ওকে, বিবরণ টাকা, বিবরণ টাকা। এটুকু সবাই করতে পেরেছো? এটুকু সবাই লিখতে পেরেছো? এই ওই যে এক পেজে করো না, আর একটা নতুন ফ্রেশ পেজ নাও। ওইটুকু ধরতে পারো না? ধরতে পারো নাকি তুমি? ফ্রেশ পেজ, বড় পেজ নাও, অনেক কিছু লিখতে হবে। আচ্ছা ইয়েস, দেখো এবার আমরা অঙ্কে চলে আসি। ঠিক আছে, আবার শুরু করি। হ্যাঁ, মোট লাভ হয়েছিল না মোট ক্ষতি হয়েছিল? লাভ হলে এটা লাভের আইটেম না এটা লাভের সাইড? লাভের সাইড কোনটা? অবশ্যই ক্রেডিট সাইড। যদি ক্ষতি হতো তাহলে কত লিখতাম? অবশ্যই ডেবিট সাইড লিখতাম। যেহেতু লাভ হয়েছে তাহলে কোন দিকে লিখবো? অবশ্যই ক্রেডিট সাইড। তাহলে কি লিখবো? মোট লাভ ক্রয় বিক্রয় হিসাব হতে আনিত। মোট লাভ ক্রয় বিক্রয় হিসাব হতে আনিত। আমরা লিখতে পারবো না এটুকু? কোন দিকে হবে বলো তো? অবশ্যই ক্রেডিট সাইড। অবশ্যই ক্রেডিট সাইড। তাহলে আমরা লিখে ফেলি সবাই। মোট লাভ ক্রয় বিক্রয় হিসাব হতে মোট লাভ কত হয়েছিল? 1,28,300। তাহলে আমরা লিখে ফেলবো 1,28,300। এটুকু বুঝতে কারোর সমস্যা আছে কি না? ঠিক আছে, এবার আমরা আবার অঙ্কে চলে আসবো। কোন দিকে? আমরা আগে ডেবিট সাইড আইটেমগুলো শেষ করব, তারপর আমরা কোথায় যাব? ক্রেডিট সাইড আইটেম। বুঝতে পেরেছো? তাহলে আমরা ডেবিট সাইডে লক্ষ্য করি সবাই। দেখো, নগদ তহবিল কি এখানে আসবে? নগদ সম্পদ কি এখানে আসে? সুনাম কি এখানে আসবে? ইদারা সম্পত্তি আসবে, কিন্তু অবলোপনটা মনে আছে? বছর এবং পার্সেন্টেজ দেওয়া থাকলে সেটিকে সমন্বয়ের আইটেম হিসাবে ধরতে হবে। দেখো সমন্বয় আইটেমে কিন্তু দেওয়া নেই, এখানে সমন্বয় জিনিসটা। তাহলে এটা কয়বার যাবে? দুইবার যাবে। কি বলেছে? ইদারা সম্পত্তি কত? 10 বছর। দেখেছো? ইদারা সম্পত্তি কি 10 বছর। তাহলে এটা আমরা যাবে না? কি যাবে? ইদারা সম্পত্তি বোঝো তোমরা? লিজ। লিজ মনে করো কি বলবো? আচ্ছা বলে দিচ্ছি। মনে করো একটা পুকুর, লিজ পুকুর বা ঘের এইগুলো নেয়। মনে করো একটা পুকুর 10 বছরের জন্য লিজ নিয়েছে। কয় বছরের জন্য লিজ নিয়েছে? 10 বছরের জন্য লিজ নিয়েছে। কত টাকা লিজ নিয়েছে? 20,000 টাকা। কত? 20,000 টাকা। তাহলে প্রত্যেক বছর তোমার কত টাকা করে দিতে হচ্ছে বলো তো? 2,000 টাকা দিতে হচ্ছে না? প্রত্যেক বছর কত করে দিতে হচ্ছে? 2,000 টাকা। এই 2,000 টাকা কিভাবে বাইর করবা? অবশ্যই যে 20,000 ভাগ 10। 20,000 ভাগ 10। 20,000 ভাগ যদি 10 না দাও তাহলে কি 2,000 টাকা বাইর হবে না? তাহলে এই 2,000 টাকা তোমার প্রত্যেক বছরের খরচ না? প্রত্যেক বছরের খরচ কত? অবশ্যই এই 2,000। কত? 2,000। এটুকু বুঝতে গেলে সমস্যা আছে কি না? তাহলে খরচ অবশ্যই এখানে চলে আসবে কি না? যে 2,000 টাকা খরচ হলে এটা এখানে আসবে কি? আসবে, অবশ্যই এখানে আসবে। লিখে ফেলি তাহলে আমরা সবাই। ইদারা সম্পত্তির অবলোপন। খরচটার নাম কি বলা হয়? অবলোপন। মানে কি? কমে যাচ্ছে ওটুকু। মনে করো ইদারা সম্পত্তি 20,000 টাকা দিয়েছিল, 2,000 টাকা দিয়ে দিলে, তাহলে বাকি থাকে কত? 18,000 টাকা। বুঝতে পেরেছো? তাহলে 2,000 টাকা কি তোমার অবলোপন মানে কমে যাচ্ছে। এটুকু বুঝতে গেলে সমস্যা আছে কি না? ইদারা সম্পত্তি এখানে না লিখে আমরা নিচে করে লিখবো। কোথায় লিখবো? একটু নিচে লিখবো কি? ইদারা সম্পত্তির অবলোপন।
কোথায় লিখবো? একটু নিচে লিখলে ভালো হয় আর কি। হ্যাঁ, ইজারা সম্পত্তির ইজারা সম্পত্তির অবলম্বন হলে কত লিখতে হবে বলতো? 20,000 ভাগ 10। 20,000 ভাগ 10 আমরা লিখে ফেলি। 20,000 ভাগ 10 কত হলো? এই 2,000 টাকা তোমার কি অবশ্যই খরচ না? প্রত্যেক বছর তুমি টাকা দিবে না? তো কত টাকা? 2,000 টাকা তোমার খরচ। এটুকু বুঝতে পারো সমস্যা আছে কিনা? ওকে, তাহলে কি আসবাবপত্র কি আসবে? সম্পত্তি কি আসে? তো উত্তোলন আসবে, মূলধন থেকে বিয়োগ করতে হয়, সেটা পরবর্তী হিসাবে। মজুত পণ্য দেওয়া হয়ে গেছে, দেনাদার এখানে আসবে না, কিন্তু কুড়ি না আসবে। কি আসবে? কুড়ি। মজুরি দেওয়া হয়ে গেছে কিনা? হয়ে গেছে। বেতন কি আসবে? বেতন কেন আসবে? কারণ বেতন হচ্ছে পরোক্ষ খরচ। বেতন কত টাকা বলো তো? বেতন হচ্ছে 5,000 টাকা। দেখো বেতনে কিন্তু কাজ আছে। দেখো বেতন, দেখো বকেয়া আছে। বেতন কি আছে? বকেয়া আছে। বেতন কত? 5,000। জি স্যার। বকেয়া কত আছে? যোগ বকেয়া না, বকেয়া যোগ না বিয়োগ করতে হয়? যোগ। যোগ কি করব? বকেয়া কত টাকা বলো তো? 15,000। 1500 স্যার। 1500 টাকা। তাহলে কত হলো? এটুকু বুঝতে কারো সমস্যা আছে কি না? এটুকু বুঝতে পেরেছো? বেতন চলে গেল। এবার কি আছে? বিমা সেলামি। দেখেছো? তাহলে আমরা লিখে ফেলবো বিমা সেলামি। দেখো বিমা সেলামির সাথে কিন্তু কাজ আছে। কি আছে? দেখো সমন্বয়, দেখো অগ্রিম আছে। দেখেছো? সমন্বয় কি আছে? অগ্রিম। অগ্রিম থাকলে যোগ করব না বিয়োগ করব? হ্যাঁ, গুড। বিমা সেলামি কত টাকা বলো তো? 3,000 টাকা। কত? 3,000। 3,000। তাহলে অগ্রিম কি করব? বিয়োগ করে ফেলবো। 700। কি লিখবো? অগ্রিম কত টাকা? 700 টাকা। 700 টাকা। তাহলে বিয়োগ করলে কত হয়? এটুকু বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো এটুকু? আচ্ছা, বিকল্প দেওয়া হয়ে গেছে কিনা? যন্ত্রপাতির সাথে দাগ দেওয়া আছে, মানে অবশ্যই কাজ আছে। অবশ্যই কি আছে? কাজ আছে। দেখো যন্ত্রপাতি কি লেখা আছে বলো তো? যন্ত্রপাতির উপর 15% অবশ্যই ধরতে হবে। অবশ্যই কি খরচ না? অফকোর্স। অবশ্যই কি প্রতিষ্ঠানের জন্য? অফকোর্স খরচ। খরচ টাকা দিব কি না? অবশ্যই আমরা দিব। তাহলে লিখে ফেলি আমরা। একটু নিচে লিখবা এটা। এখানে লিখবা যন্ত্রপাতির অবচয়। অবশ্যই কত পার্সেন্ট? 15%। 15%। যন্ত্রপাতি কত ছিল? 25,000 এর 15% কত করে ফেলবো আমরা সবাই? তাহলে 25,000 গুণিত 15/100। 3,750। 25,000 গুণিত 15 কত? 100। তাহলে কত হলো? 3,750 টাকা না? 3,750 টাকা। তোমরা সবাই ক্যালকুলেটর করে ফেলবা। হ্যাঁ, পারবা না? জি স্যার। ওকে। জাহাজ ভাড়া কি এখানে আসবে? অলরেডি দেওয়া হয়ে গেছে। 10% বিনিয়োগ। দেখেছো আমি কি বলেছিলাম? পার্সেন্টেজ এবং বছর দেওয়া থাকলে অবশ্যই সমন্বয়ের আইটেম হিসাবে কি করতে হবে? করতে হবে। তাহলে এটা কয়বার যাবে? দুইবার যাবে। তুমি একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছো। তুমি একটা প্রতিষ্ঠানে কি বিনিয়োগ করেছো? তাহলে বিনিয়োগের সুদ দিতে হবে না? তোমার 10% সুদ দিতে হবে। তোমার দিতে হবে না, কিন্তু তুমি কিন্তু পাবা। যেহেতু এই প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে, যেহেতু এই প্রতিষ্ঠান কি এদের রাজধানী কোম্পানি, এদের কোম্পানিটা কি করছে? বিনিয়োগ করছে। কত টাকা বিনিয়োগ করেছে? 15,000 টাকা। এর জন্য সুদ পাবে সে কত টাকা? 10%। 10%। বিনিয়োগ করলে সুদ দিতে হয় না পাইতে হয়? পাওয়া মানে কি আয় না ব্যয়? এটুকু বুঝতে পারো সমস্যা আছে কি না? তাহলে আয় সাইডে যাবে না ব্যয় সাইডে যাবে? অবশ্যই কি আয় সাইডে যাবে না? তাহলে এখানে কি লিখবো? বিনিয়োগের সুদ। এই বিনিয়োগ নিয়ে আমি টোটাল একটা টপিক আলোচনা করবো এখনই, যেন তোমাদের পরীক্ষার সময় ভুল না হয়। ওকে, বিনিয়োগের কত পার্সেন্ট সুদ? 10%। বিনিয়োগের সুদ কত পার্সেন্ট? 10%।
তাহলে 15,000 বিনিয়োগ করেছে কত তারিখে 1/1/2019, তার মানে কি জানুয়ারি মাসে 1 তারিখে বিনিয়োগ করেছে। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? তাহলে শেষ হচ্ছে কত ডিসেম্বরে, তাহলে পুরো 1 বছরের বিনিয়োগ 1 বছরে সুদ পাবে না, এইটা নিয়ে কথা আছে। মনে করো পরীক্ষার সময় থাকলো 31/3/2019, 31/3/2019, তাহলে 3 মাসে বিনিয়োগ করছে 31/3 বিনিয়োগ করেছে, বুঝতে পারলে 31/3 যদি বিনিয়োগ করে তাহলে সে সুদ পাবে কয় বছর কয় মাসের হিসাব করতে হবে। তখন 31/3 মানে 3 আবার কি বাদ দিয়ে দিতে হবে, তাহলে 4 5 6 7 8 9 10 11 12 মানে 9 মাসে সুদ পাবে। তুমি বিনিয়োগ করেছো 3 তারিখে মানে 31/3 মাসে, তুমি কি পুরো বছরে সুদ পাবা না, অবশ্যই যেটুকু হয়েছে ঠিক সেটুকু সুদ পাবা। তাহলে কই 9 মাসে, তখন তো 9 মাসে করতে গেলে কি করতে হয়, 12 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 1 মাসে বাইর হয়, যে সুদটা হবে 12 দিয়ে ভাগ করলে কি 1 মাসে বের হবে, আর 5 দিয়ে গুণ করলে 9 মাসে বের হয়ে গেল। বারবার তোমরা এটা এই নিয়ে একটা ক্লাসও নিব, এই যে বিনিয়োগ বা ঋণের সুদ নিয়ে একটা টোটালি ক্লাস নিব, টোটালি পরে একটু পরে। এটুকু বুঝতে পেরেছো কিনা? তাহলে বিনিয়োগের সুদ যেহেতু 1 বছর, তাহলে করে ফেলেছো তো সমস্যা নাই। তাহলে বিনিয়োগের সুদ কত 10%, 15,000 গুণিত 10/100, 10/100 তাহলে কত 1,500। এটুকু বুঝতে পারো সমস্যা আছে কিনা? আছে কি? ওকে, তাহলে বিনিয়োগ হয়ে গেল। এবার কি আছে অফিস খরচ, কি আছে অফিস খরচ, তাহলে খরচ সাইড খরচ দিব, অফিস খরচ কত টাকা বলো তো? 2500 তাহলে 2500 টাকা এখানে লিখে ফেলো সবাই। কেন লিখছি বলো তো? এখানে কোনো কাজ নাই, এর জন্য সরাসরি বসাই দিয়েছি। এবার দেখো অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা, দেখো অনাদায়ী দেনার সাথে কাজ আছে না নিচে, নতুন থাকলে যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? লিখে দিয়েছি, নতুন থাকলে অবশ্যই লাভ ক্ষতি হিসাবে যোগ করতে হবে এবং উদ্বৃত্ত মাত্রা সেই নতুনটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। ক্লিয়ার ভাবে লিখে দিয়েছি দেখো তোমাদের, দেখেছো? অনাদায়ী দেনা কত টাকা? 1500 কত টাকা? 1500 1500 টাকা। তাহলে এখানে 1500 টাকা লিখে ফেলবো। আর সমন্বয় যেটা থাকে সেটা নতুন না পুরাতন? সমন্বয় যেটা থাকে অবশ্যই সেটা কি নতুন, সমন্বয় যেটা থাকে সেটা কি অবশ্যই নতুন। নতুন থাকলে এখানে যোগ করতে হয়, আরেকবার শোনো, নতুন থাকলে লাভ ক্ষতি হিসাবে কি করতে হয়, যোগ করতে হয়। ঠিক আছে, নতুনটা আবার কি করতে হয়, উদ্বৃত্ত পত্রে বিয়োগ করতে হয়। মনে থাকবে? তাহলে আমরা যোগ করে ফেলি। কত আছে দেখো তো, দেনাদারের উপর 5% হারে কি করতে হবে, কুরিন সবসিডি তৈরি করতে হবে। কুরিন যা অনাদায়ী দেনা তাই অনাদায়ী পাওনা তাই, বলেছিলাম না? যা কুরিন তাই অনাদায়ী দেনা তাই অনাদায়ী পাওনা, তাই দেনাদারের কাছ থেকে আদায়যোগ্য নয়। মানে দেনাদারের কাছ থেকে যে টাকাটা পাওয়া যাচ্ছে না সেটা নামই তো কুরিন। তাহলে কি এই 1,500 ছিল, আবার নতুন কুরিন সবসিডি কত যোগ হয়েছে সেটা আমরা এখন অ্যাডজাস্ট করব। যোগ করব না বিয়োগ করব? অবশ্যই যোগ করব। যোগ নতুন কুরিন, কুরিন সঞ্চিতি। দেখো তো কিসের উপরে কুরিন সঞ্চিতি করতে বলেছে, দেখো তো দেনাদারের উপর। তোমার নাম রহিম, তুমি করিমের উপর করবা? অবশ্যই দেনাদারের উপর করতে বলছো, তুমি কি করবে, অবশ্যই দেনাদার যে টাকাটা আছে ওর উপরে কত পার্সেন্ট করবা? 5%। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? নতুন না লিখলেও তো হবে, কুরিন সঞ্চিতি নো, অবশ্যই নতুন লিখতে হবে, কারণ নতুন এবং পুরাতন লাগে। পুরাতন কি থাকে? পুরাতন থাকে হচ্ছে রেওয়া মিলে, রেওয়া মিলে পুরাতন কোনগুলো থাকে, রেওয়া মিলে। আর নতুন থাকে করে সমন্বয়, নতুন থাকে কোথায়, সমন্বয়। বুঝতে পেরেছো? এজন্য নতুন এবং পুরাতন অবশ্যই কি করতে হবে, লিখতে হবে। বুঝতে পেরেছো? আর পুরাতন থাকলে কি করতে হবে, অবশ্যই এখান থেকে বিয়োগ করতে হবে। ক্রেডিট পুরাতন কোথায় থাকে, অবশ্যই ক্রেডিট সাইডে। ক্রেডিট সাইড তো আছে কিনা? নাই, তাহলে আমার কোনো কাজই নাই। বুঝতে পেরেছো? তাহলে দেখো কত পার্সেন্ট দেনাদার উপর, কত পার্সেন্ট? 5%। দেনাদার কত দেখো, বিবিধ দেনাদার দেখো, বিবিধ দেনাদার দেখেছো কত, 18,000, কত 18,000, 18,000 কত পার্সেন্ট? 5%। 5 18 কত, 900 টাকা। 5% কত, অবশ্যই 900 টাকা। 18,000 গুণিত আমি করে দিচ্ছি এখানে, 18,000 গুণিত 5/100 কত হলো, 900 টাকা। তাহলে 15 কত, 2400 টাকা। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? আছে সমস্যা কারো? এটুকু বুঝতে পেরেছো কিনা? ওকে, তাহলে একটু ক্লিয়ার। নেক্সট
অনাদায় দেনার পরে কি ব্যাংকে জমা, ব্যাংক জমা মানে কি অবশ্যই সম্পদ, সম্পদ কি এখানে আসে? মাল করা তো দেওয়া হয়ে গেছে, তাহলে আমার কি ডেবিট সাইড কিন্তু পুরো ক্লিয়ার। এবার দেখতে হবে আমার সমন্বয়ে কোনো আইটেম বাকি আছে কি না। তো সবগুলো মোটামুটি করা হয়ে গেছে সমন্বয়। এবার কোথায় চলে যাবো আমরা? ক্রেডিট সাইডে। কোথায় চলে যাবো? ক্রেডিট সাইডে। তাহলে ক্রেডিট সাইডে কি কি আছে? মূলধন কি এখানে আসবে? না স্যার। ব্যাংক জমাতৃপ্তি এখানে আসবে? জমাতৃপ্তি মানে কি? দায়। বিরোধ মানে তো দায়। বিরোধ মানে কি? দায়। দায় কি এখানে আসবে? কোনোভাবে দায় এখানে আসবে না। মাল বিক্রয় দেওয়া হয়ে গেছে, ক্রয় ফেরত দেওয়া হয়ে গেছে। শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি কি অবশ্যই আসবে? অবশ্যই আয়। কেন হয় আমি আগে এক্সপ্লেন করেছিলাম। শিক্ষানবিশ সেলামি, শিক্ষানবিশ সেলামি কত টাকা বলো তো? 1000 টাকা। কত টাকা? 1000। 1000 টাকা। বুঝতে পেরেছো? দেখো ঋণ কি এখানে আসবে? তাহলে আমার কি কাজ ক্লিয়ার, মানে আমার কি লাভ ক্ষতি কিন্তু প্রায় ক্লিয়ার। শুধু আমার যোগ এবং বিয়োগ করলে কিন্তু আমার লাভ ক্ষতি হিসাব হয়ে যাবে। এখানে কি সমস্ত প্রকার পরোক্ষ খরচগুলো বসিয়েছি, এখানে কি সমস্ত প্রকার পরোক্ষ আয়গুলো বসিয়েছি। ঠিক আছে, এবার পরোক্ষ আয় যদি বেশি হয় তাহলে পরোক্ষ আয় আগে যোগ করব, পরোক্ষ খরচ যদি বেশি হয় পরোক্ষ খরচ আগে যোগ করব। তাহলে কোন সাইড বেশি আছে? অবশ্যই আয়ের সাইড বেশি আছে, তাহলে আয়ের সাইড কি করব আমরা আগে যোগ করে দিব। তাহলে যোগ করে ফেলো সবাই, 30,800। যোগ করে ফেলো। তো এখানে যখন দাগ দিবা তাহলে কি এখানে একটু ঠিক সমান করে কি করতে হবে? দাগ দিবা। কত হয়? 1,30,800। তাহলে এখানে কি করে নিচে দুইটা দাগ দিয়ে দেবো, কেন বলো তো? হিসাব বন্ধ করে দিব, হিসাব ক্লোজ করে দিব। এবার 1,30,000 এখানে না নিয়ে আসি তাহলে হবে? না স্যার। তাহলে 1,30,800 কি করবে এখানে আমরা লিখে ফেলবো। লিখে ফেলা কি করব? নিচে দুইটা দাগ দিয়ে দেব। তাহলে আমার কি পরোক্ষ আমি লিখে দিচ্ছি এখানে, তার করো পরোক্ষ আয় কত হয়েছে? 1,30,800। আর পরোক্ষ খরচ কত হয়েছে যোগ করো এগুলো সব। কোনগুলা? এই যে খরচগুলো, এই যে টোটাল খরচগুলো সব যোগ করো। সবাই যোগ করে ফেলো, ওইটুকু কেউ ভুল করবে না। সবগুলো যোগ করে ঠিক আছে কিনা দেখো। আরেকজন দেখো, ডেবিট সাইড সব যোগ করো। কত? 450। কত? ভুল করো না। 19,450। 19,450। তাহলে এখানে লিখে ফেলি 19,750 টাকা। এবার কি করো? এই পরোক্ষ আয় থেকে পরোক্ষ খরচ বাদ দিলে কি থাকবে বলো তো? নো, এখানে হচ্ছে নিট। এটা হচ্ছে তোমার প্রকৃত প্রতিষ্ঠানের লাভ। বুঝতে পেরেছো? এখানে কিন্তু অবশ্যই কি হবে? নিট লাভ। তাহলে কত হলো? বিয়োগ করে ফেলো। তো 1,11,350। ঠিক আছে কিনা বলো সবাই? 1,11,350। 1,11,350। তাহলে কত হয়েছে? 1,11,350। এটা কি বলতো? নিট লাভ। এটা কি? নিট লাভ। তাহলে লিখে ফেলি আমরা সবাই 1,11,350 টাকা। এটা কি? নিট লাভ। তাহলে কি লিখবো? নিট লাভ। যদি নিট লাভ হয়, ভালো করে বুঝো, যদি নিট লাভ হয় প্রতিষ্ঠানের মূলধন বাড়বে কি কমবে? বাড়বে। যদি নিট ক্ষতি হয় তাহলে প্রতিষ্ঠানের মূলধন বাড়বে না কমবে? यस। তাহলে কার সাথে অ্যাডজাস্টেড? নিট লাভ মূলধনের সাথে। মনে রাখবে মূলধনের সাথে। তাহলে লিখবে এখানে নিট লাভ মূলধন হিসাবে স্থানান্তরিত হবে। লিখে ফেলি আমরা সবাই নিট লাভ
মূলধন হিসাবে স্থানান্তরিত হবে হওয়ার পর নিচ থেকে কি করবো একটা সুন্দর করে দাগ দিয়ে দেবা। তাহলে কি আর দুইটা পার্ট কমপ্লিট কি না? তাহলে আমরা কি কি পার্ট কমপ্লিট করলাম? একটা 20,000 টাকা 50,000 টাকা খরচ, বাবা 19,450 টাকা। এই যে সবগুলো যোগ করেছি, এই 6,500, 2,300, 2,500, 2,400 এগুলো সব খরচ না? তো খরচ। আর এটা কি হয়েছে? আয়। এই যে আয় থেকে খরচ বাদ দিয়েছি, যার পরে এটা হয়েছে। বুঝতে পেরেছো? ঠিক আছে, প্রশ্ন করবা। এটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা? ঠিক আছে, হয়েছে বাবা? তাহলে এটুকু ক্লিয়ার কিনা সবার? আমি কি মুছে ফেলবো? না স্যার। আচ্ছা, ওকে করে ফেলো।